সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট ট্যাক্সোনমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে পরাগবিদ্যা সম্পর্কিত বা পেলিনোলজি সম্পর্কিত। এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব এটি হচ্ছে উদ্ভিদ শ্রেণীবিন্যাসে পরাগরেণুর বৈশিষ্ট্য, ক্যারেক্টারস অফ পোলেন গ্রেইন ইন প্লান্ট ট্যাক্সোনমি। আমরা প্রথম যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ আকৃতি বা শেপ। এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ক যেটা বলা হয়েছে বৃত্তাকার বা সার্কুলার, যেমন ঝুমকোলতা উদ্ভিদের মধ্যে পরাগরেণুটা বৃত্তাকার হয়ে থাকে, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেসিফ্লোরা। খ হচ্ছে উপবৃত্তাকার, এটা আমরা উপবৃত্তাকার মানে অনেকটা বৃত্তের চেয়ে একটু বড় হয়ে থাকে, এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এটা যেমন সেলভিয়া বা মরিনা এই উদ্ভিদের পরাগরেণু এই আকৃতির হয়ে থাকে, এটা হচ্ছে গোলাকার আকৃতি। তারপরে গ হচ্ছে ডিম্বাকার, এখানে ডিম্বাকার একটা আকৃতি দেওয়া আছে যেমন কেরিডেলিস। এরপরে বল্লমাকার হতে পারে, যেগুলোকে অনেকটা ত্রিভুজের মতো দেখা যায়। এছাড়া কোণাকার আকৃতির পরাগরেণু হতে পারে, আমরা নিচের চিত্রগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। 2 নাম্বার আমরা হচ্ছে পরাগরেণুর আকার সম্পর্কে আলোচনা করতে পারি। এগুলো ব্যাসের ভিত্তিতে বিভিন্ন আকৃতির হয়। ক যেমন অতি ক্ষুদ্রাকার, এদের আকার হচ্ছে 2 থেকে 10 মাইক্রোমিটার। এরপরে খ হচ্ছে ক্ষুদ্রাকার, এর হচ্ছে 10 থেকে 25 মাইক্রোমিটারের। গ হচ্ছে মাঝারি আকারের, এদের দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে 50 মাইক্রোমিটার। ঘ হচ্ছে বড় আকার যেগুলো, সেগুলো হচ্ছে 50 থেকে 100 মাইক্রোমিটার আকৃতির বা দৈর্ঘ্যের হয়ে থাকে। উম হচ্ছে বৃহদাকার, এরা হচ্ছে 100 থেকে 200 মাইক্রোমিটার। চ হচ্ছে অতি বৃহদাকার, এগুলো 200 থেকে 200 অধিক মাইক্রোমিটার বিশিষ্ট হয়ে থাকে। আমরা অতি ক্ষুদ্রাকার পরাগরেণু যেটা 2 মাইক্রোমিটার মাত্র, সেটা ব্যাসযুক্ত, এটা আমরা মায়োসোলিস উদ্ভিদের মধ্যে দেখতে পাই। আর সবচেয়ে বৃহদাকার পরাগরেণু যেটা 200 মাইক্রোমিটার ব্যাসযুক্ত, এটা আমরা সাইকেস উদ্ভিদের মধ্যে দেখতে পাই। 3 নাম্বার হচ্ছে মেরু প্রবণতা বা এদের পোলার অঞ্চল বা মেরু অঞ্চল আছে কিনা। এটা 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে মেরুবিহীন, যেমন এ পোলার, যেমন আমরা এই গোলাকার পরাগরেণুর মধ্যে কোনো মেরু দেখতে পাই না। ক হচ্ছে অসম মেরুযুক্ত হতে পারে, যেমন এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, হেটেরোপোলার বলা হয়ে থাকে। এর একদিকে ছিদ্র থাকে, এখানে আমরা ছিদ্রটা দেখতে পাই, আর অন্যদিকে থাকে না বা বিপরীত দিকে কোনো ছিদ্র থাকে না। আর আইসোপোলার হচ্ছে যে যাদের দুইটা মেরু থাকে একই রকম দেখতে, তাদেরকে আমরা সমমেরু বা আইসোপোলার বলে থাকি। 4 নম্বর হচ্ছে প্রতিসমতা বা সিমেট্রি, এটা 2 ধরনের হতে পারে, যেমন দ্বিপার্শ্বীয়, সাধারণত যে পরাগরেণুগুলা লম্বা হয়ে থাকে, এরকম লম্বা আকৃতির হয়, এগুলোকে আমরা সমান 2টা ভাগে ভাগ করতে পারি। এরা দ্বিপার্শ্বীয় বা বাইলেটারাল পরাগরেণু হয়ে থাকে। এগুলো একবীজপত্রী উদ্ভিদের মধ্যে সাধারণত বেশি দেখা যায়, এবং আদি দ্বিবীজপত্রী উদ্ভিদ, প্রথম দিকের যে দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো ছিল, তাদের এই পরাগরেণু এরকম লম্বা হয়ে থাকে। আর বহুপ্রতিসম যেগুলো, এগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকার যেগুলো আছে, এইগুলা সাধারণত বহুপ্রতিসম হয়ে থাকে। এগুলো হচ্ছে মানে এদেরকে যে কোনো দিক থেকে সমান 2 ভাগে ভাগ করা সম্ভব, কিন্তু এটাকে শুধুমাত্র একবারই সমান 2 ভাগে ভাগ করা যায়, এই জন্য এটাকে দ্বিপার্শ্বীয় বলা হয়েছে। আর যেটা গোলাকার বা ডিম্বাকার, এগুলোকে একাধিক থেকে সমান 2 ভাগে ভাগ করা যায়, এই জন্য এগুলোকে আমরা বহুপ্রতিসম বলে থাকি। উন্নত দ্বিবীজপত্রী উদ্ভিদের পরাগরেণু সাধারণত বহুপ্রতিসম হয়ে থাকে। পরাগরেণুর মধ্যে আমরা ছিদ্র দেখতে পাই, এই ছিদ্রগুলো সাধারণত বহিঃত্বকে থাকে এবং এগুলো ছোট আকারের, তবে এই ছিদ্রের সংখ্যা, আকার এবং অবস্থান এগুলো বিভিন্ন রকম হতে পারে। যেমন মনোপোরেট, যদি একটা ছিদ্র থাকে বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চল হচ্ছে মাঝামাঝি যে অঞ্চলটা থাকে একটা পরাগরেণু, এই মাঝামাঝি অঞ্চলটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলে থাকি। এখানে যদি একটা ছিদ্র থাকে তাহলে সেটাকে মনোপোরেট বলা হয়, 2টা ছিদ্র থাকলে সেটাকে আমরা বাইপোরেট বলি, 3টা ছিদ্র থাকলে আমরা সেটাকে ট্রাইপোরেট বলি। জোনোপোরেট হচ্ছে যদি বিষুবীয় অঞ্চলে 3-এর অধিক ছিদ্র থাকে তাহলে সেটাকে আমরা জোনোপোরেট বলে থাকি। আর প্যান্টোপোরেট হচ্ছে যদি পরাগরেণুর সমস্ত দেহের মধ্যেই 3-এর অধিক ছিদ্র থাকে তাহলে সেটাকে আমরা প্যান্টোপোরেট বলে থাকি।
পরাগরেণুর খাঁজ বা কল্পি যেটা আছে, যে পরাগরেণুর বহিত্বকে এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত যদি লম্বা ছিদ্র বা খাঁজ থাকে সেগুলোকে কলপাস বা ফারো বলা হয়ে থাকে। এরকম লম্বা জায়গার মধ্যে লম্বা একটা খাঁজ থাকতে পারে। খাঁজহীন হচ্ছে যদি কোনো পরাগরেণুর মধ্যে কোনো খাঁজ না থাকে তাহলে সেটাকে কলপেট বলা হয়। এক খাঁজ যুক্ত যদি থাকে, যেমন এইটার মধ্যে একটা খাঁজ আমরা দেখতে পাচ্ছি যে লম্বালম্বিভাবে একটা খাঁজ আছে, সেটাকে আমরা এক খাঁজ যুক্ত বা মনোকলপেট বলে থাকি। তিনটা খাঁজ যদি থাকে, এই চিত্রের মধ্যে আমরা তিনটা খাঁজ দেখতে পাচ্ছি, যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা ট্রাইকলপেট বলে থাকি। আর এর চেয়ে বেশি যদি তিনের অধিক খাঁজ থাকে তাহলে সেটাকে আমরা প্যানকলপেট পরাগরেণু বলে থাকি। আড়াআড়ি খাঁজ থাকতে পারে সালকাস যেটাকে বলা হচ্ছে, এটা অর্থাৎ এটা থাকবে আড়াআড়ি ভাবে, এটা মেরুমুখী না বা দুইটা মেরুর দিকে থাকে না, এইটাকে অ্যানাসালকেট বা সালকাস বলা হয়ে থাকে। অ্যানাসালকেট হচ্ছে যে খাঁজ যদি দূরবর্তী প্রান্তে থাকে, এখানে দূরবর্তী প্রান্ত এটাকে ডিস্টাল পোল বলা হয়েছে, এই প্রান্তে থাকলে এটা অ্যানাসালকেট। অগ্রবর্তী প্রান্তে বা প্রক্সিমাল পোলে যদি থাকে তাহলে সেটাকে আমরা ক্যাটাসালকেট বলে থাকি। আর যদি মাঝখানে থাকে, এরকম মাঝখানে অবস্থান করে, তাহলে সেটাকে জোনোসালকেট বলা হয়ে থাকে। পরাগরেণুর বিন্যাস বা অ্যারেঞ্জমেন্টও বিভিন্ন ধরনের হতে পারে, অর্থাৎ কয়টা পরাগরেণু একসাথে অবস্থান করে। যদি এককভাবে থাকে একটাই পরাগরেণু আমরা দেখি তাহলে সেটাকে আমরা মোনাড বলে থাকি। অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে মোনাড অবস্থা দেখা যায়। ডায়াড হচ্ছে দুইটা করে যদি একত্রে অবস্থান করে, এরকম যে দুইটা একসাথে থাকে সব সময়, তাহলে সেটাকে আমরা ডায়াড বলে থাকি। চারটা যদি একসাথে থাকে তাহলে সেটাকে টেট্রাড বলা হয়। টেট্রাড গুলো আবার চার ধরনের হতে পারে, যেমন টেট্রাহেড্রাল, তিনটা এক তলে থাকবে আরেকটা তলে থাকবে, তাহলে সেটাকে আমরা টেট্রাহেড্রাল বলে থাকি। টেট্রাগোনাল হচ্ছে যদি চারটা একই তলে থাকে তাহলে সেটাকে আমরা টেট্রাগোনাল বলে থাকি। আর রম্বোডাল হচ্ছে যে যেটা দেখতে রম্বসের মতো, সেটাকে আমরা রম্বোডাল বলে থাকি। এটা রম্বসের মতো। আর লিনিয়ার হচ্ছে যদি এটা একটা লম্বা রেখার মতো হয়ে থাকে, এটাকে আমরা লিনিয়ার বা একই সরল রেখা অবস্থান করে। পলিয়াড বা কম্পাউন্ড যেটা আছে, কম্পাউন্ড সেটা হচ্ছে যা চারের অধিক যদি একটা গুচ্ছ তৈরি করে তাহলে সেটাকে কম্পাউন্ড বা পলিয়াড বলা হয়ে থাকে। পলিনিয়া হচ্ছে একটা বিশেষ ধরনের পরাগ থলি। এই থলির মধ্যে অসংখ্য পরাগ থাকে। এগুলো সাধারণত আমরা অর্কিডেসি এবং অ্যাসক্লিপিয়াডিসি গোত্রের মধ্যে দেখতে পাই। এখানে আমরা এই যে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে দুইটা থলি, পরাগ থলি আছে, এগুলোর মধ্যে অসংখ্য পরাগরেণু থাকে, এগুলোকে আমরা পলিনিয়া বলে থাকি। পরাগরেণুর বিষুবীয় অক্ষ বা পোলার এক্সিস বিষুবীয় অঞ্চলের বেশের অনুপাতের উপর ভিত্তি করে এটাকে আর্টম্যান 1952 সালে এগুলো ভাগ করছিল। এগুলোর মধ্যে আমরা প্রথম যেটা দেখি যে এগুলো হচ্ছে মূলত পোলার এক্সিস। পোলার এক্সিস হচ্ছে যে এক পোল থেকে আরেক পোল পর্যন্ত, এটা পোলার এক্সিস। আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল যেটা আছে, এটা হচ্ছে এক ডান সাইড থেকে বাম সাইডে যদি যায় তাহলে সেটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলে থাকি। প্রথম যেটা আমরা দেখি যে অবলেট, অবলেটের মধ্যে দেখা যায় যে এক্সিস বা অক্ষটা হচ্ছে 0.5 আর বিষুবীয় অঞ্চলটা হচ্ছে 0.75। এটা প্রোলেট যেটা আছে, প্রোলেটটা হচ্ছে অক্ষটা হচ্ছে 1.33 এবং বেশ যেটা আছে যে বিষুবীয় অঞ্চলের বেশ এটা হচ্ছে 2। এই হচ্ছে এরকম। যেমন স্পাইরাডল যেটা বলা হয়েছে এটা হচ্ছে প্রায় সমান, অর্থাৎ অক্ষ এবং বিষুবীয় অঞ্চল প্রায় সমান থাকে, এটা হচ্ছে আমরা স্পাইরাডল বলে থাকি। অবলেট স্পাইরাডল যেটা, এটা মোটামুটি কাছাকাছি, তবে অক্ষটা হচ্ছে 0.88 আর ইয়াটা হচ্ছে বিষুবীয় অঞ্চলটা হচ্ছে 1। পার অবলেট যেটা আছে এটা হচ্ছে 0.5 এর কম, দুটার মধ্যে অনুপাত, এইখানে আমরা পার অবলেটটা দেখতে পাচ্ছি। পার প্রোলেট যেটা আছে সেটা 2 এর বেশি দেখা যায়, এখানে পার প্রোলেট। প্রোলেট স্পাইরাডল যেটা আছে সেটা অক্ষটা হচ্ছে 1 আর বিষুবীয় অঞ্চলটা হচ্ছে 1.4। সাব অবলেট যেটা আছে সেটা অক্ষটা হচ্ছে 0.75 এবং বিষুবীয় অঞ্চলটা হচ্ছে 0.88। সাবপ্রোলেট যেটা আছে সেটা হচ্ছে অক্ষটা হচ্ছে 1.14 এবং বিষুবীয় অঞ্চলটা হচ্ছে 1.33। সাব স্পেরিডাল যেটা আমরা দেখি এটার অক্ষটা হচ্ছে 0.75 আর বিষুবীয় অঞ্চলটা হচ্ছে
1.33। এই অনুপাত আর কি, যে অক্ষ এবং বিষুবীয় অঞ্চলের অনুপাত, আমরা মোটামুটি 9টা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বা 9টা ভিত্তিতে আমরা পরাগরেণুগুলোকে এভাবে বিন্যস্ত করতে পারি বা শ্রেণীবিন্যাস করতে পারি, এবং এই শ্রেণীবিন্যাসগুলোর মাধ্যমেই আমরা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে পরাগরেণুর বৈশিষ্ট্য ব্যবহার করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।